আবার গোষ্ঠী গোষ্ঠী পকেটে পকেটে ভাগ হয়ে গেছে জুলাইয়ের সত্যি এগুলো তো আসলে নতুন করে আর কিছু বলার নেই। আমরা যখন বলি আমরা ব্যর্থ, এটাই আমরা বলি। প্রচুর মানুষ হয়তো আমরা জুলাই আহত হিসেবে সে নিজেকে এনলিস্টেডও করে নাই, আচ্ছা সে আছে, সে দেখছে আমাদের এই সব তামাশা, হ্যাঁ আমরা তাদের কাছে পৌঁছাতে পারি নাই, তাদেরকে দেশ গঠনের কাজে আমরা তাদেরকে যুক্ত করি নাই। আমরা সাম্প্রতিককালে দেখেছি যে আমাদের যে গণ অভ্যুত্থান জেনজিদের যে অভ্যুত্থান, নেপালেও একটা অভ্যুত্থান হয়েছে আপনি জানেন, এবং তারপরে যেটা হয়েছে নেপালে একটা নির্বাচন হলো এবং নির্বাচনে কিন্তু নতুন একটা শক্তি এসছে। তো একটু কি পরিবর্তন দেখে না? নেপালে কিন্তু ওরা সম্ভব করেছে, ওরা যেমনটা চেয়েছে ওরা সম্ভব করতে পেরেছে। যে একদিকে ছিল পলিটিক্যালি ম্যাচিউর অ্যাক্টিভ মানুষ, দেশ ওখানেও কিছু অ্যাক্টিভ দল আছে কিন্তু তারাই সাধারণত ক্ষমতায় ঘুরে ফিরে আসে। সো আমি যেটা হয় যে নেপালে যে জিনিসটা ম্যাচ করেছে বা ইভেন শ্রীলঙ্কাতেও যে জিনিসটা ম্যাচ করেছে, যারা নতুন শক্তি বের হয়েছে তারা মানুষের পালসটা বুঝেছে, মানে তারা ম্যাচ করেছে। আমরা এখানে যেটা করেছি, যে জায়গাটায় আমরা ব্যর্থ হয়েছি, আমরা মানুষের পালসটা বুঝেছি কিন্তু আমরা নিজেদেরকে অফার করতে পারি নাই, রাইট? আমরা কিন্তু ওই ব্যালট বক্সটা অফার করতে পারি নাই। আচ্ছা, আমরা ওই দুইটা ব্যালট বক্সে তাদের সামনে রেখেছি। তারা মুখিয়েছিল যে তোমরা আমাদের জন্য কিছু দাও, একটা ব্যালট আমরা যা পাই সেটাই আঁকড়ে ধরবো, বাট উই কুডন্ট অফার দ্যাট। আমরা ওই পুরনো এই জায়গায় একটু ব্যর্থতা আছে, একটু না, এটাই তো বড় ব্যর্থতা, এটাই তো বড় ব্যর্থতা যে আমরা ওই দুইটা ব্যালট বক্সে নিজেদেরকে সংকুচিত করে ফেলেছি। হ্যাঁ, এটার আপনি যতই স্ট্রং এক্সকিউজ এবং এক্সপ্লেনেশন এবং ব্যাখ্যা দেন না কেন, টোটাল ফেলিওর, উই ফেইলড পিপল। সো শ্রীলঙ্কার নেপালে এটা হয়েছে, এটা ম্যাচ হয়েছে। প্রথমে তারা 1% ছিল, দেখেছে জনগণ ট্রাই করেছে, আচ্ছা ঠিক আছে আমরা অল্প সংখ্যক, তারপর তারা যখন ধারাবাহিকতা ধরে রেখেছে পরের টার্মে কিন্তু তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। এবং নেপালে তো একজন, এবং আপনি দেখেন আমি যে কথাটা সোশ্যাল মিডিয়াতে লিখছিলাম যে বালেন শাহ, উনি কিন্তু র্যাপার, সিঙ্গার, তার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়া নাই, তার দিস্তায় সে হয়তো, কিন্তু সে জানে কোন কাজটা সঠিক সময়ে করতে হবে এবং কোন জিনিসটাতে ওই জায়গাটাতে অভাব ছিল। সো সে কিন্তু ওই নেতৃত্বের জায়গাটাতে সে সফল হয়েছে, কারণ মানুষের পালসটা বুঝতে পেরেছে, দেশের পরিস্থিতিটা সে জনগণের জন্য যেটা প্রয়োজন সেটাই সে অফার করেছে। সো আপনার কিন্তু ক্যারিজমাটিক কোনো ফিগার হতে হবে না, এটা কিন্তু শুধু বাংলাদেশ না, এই যে যুগ পাল্টেছে এটাই কিন্তু সেটা এখন অফার করছে। সো আমার কাছে মনে হয় যে এগুলোর, আমি বারবার যখন বলি যে রাজনৈতিক বাস্তবতা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে মানুষের চিন্তায় যে পরিবর্তনটা এসেছে, এটাই। একজন নারী রাজনীতিবিদ হিসেবে আপনি রাজনীতি করছেন, তো এখানে কি বৈষম্যের মুখোমুখি হয়েছেন কিনা সেটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা বলি যে নারীর উপস্থিতি হয়তো কিছু বাড়ছে কিন্তু নেতৃত্বের জায়গায় সীমাবদ্ধতা আছে। তো এক্ষেত্রে আপনার দল, মানে আপনারা কি অফার করতে চান, আপনারা কি করবেন এক্ষেত্রে? এখানে আসলে অফার, আমি যদি বলি অফার করা, তাহলে আবার হচ্ছে আমি নিজে কর্তৃত্ব নিয়ে নেওয়া। আমি আসলে আমরা যারা এখানে আছি যে কয়জন অল্প সংখ্যক, আমরা কিন্তু সবাইকে নিয়ে এরপর আমরা নেতৃত্ব নির্বাচিত হতে চাই। এটা হয়তো আমরা গঠন করছি দেখে, আমি কাউকে অফার করার কিছু নাই। এমনও হতে পারে যে আমার থেকে আরো মোর ক্যাপাবল কেউ একজন আমাদের সাথে যুক্ত হলে আমাকে তার নেতৃত্ব মানতে হচ্ছে। হ্যাঁ, রাইট। সো আমার কাছে মনে হয়েছে যে আমরা নিজেদেরকে কারো উপর চাপিয়ে দিতে চাই না, আমাদের শুরুটা আসলে একদম পেরিফেরি থেকে এবং বটম থেকে করতে হবে। এবং কিন্তু যেটা হবে যে এই আপনি বললেন না বৈষম্যের শিকার হওয়া, হ্যাঁ, যে নারী, এই জিনিসটা আমরা আস্তে আস্তে ভাঙতে চাই। আপনাদের যে নতুন দল আপনারা করেছেন, তো সেখানে কি শুধু নতুন মুখী থাকবে, নতুনরা আসবে, নাকি পুরনোদের জন্য এখানে কোনো সুযোগ আছে? মানে কারা থাকবেন আসলে? যে কেউ, এটাতে আসলে নতুন পুরনো কোনো ডিভাইডেশন নাই, এবং পুরনোরা তো মানে সেটেল। আমার কাছে মনে হয় যে পুরনোরা, আমি যখন বলেছি উই ফেইলড পিপল, পুরনোরাই আমরা ফেল করেছি আসলে। আমরা যে 2024-এর যে আন্দোলন আমরা দেখেছি, অনেক তরুণ নেতৃত্ব কিন্তু সামনে এসেছিল, অনেকেই এসেছিল, কিন্তু এখন তাদের অনেককেই কিন্তু আমরা দেখছি না, মূলধারা রাজনীতিতে তারা নেই আসলে। তো তারা কোথায় গেল, বা তাদেরকে সম্পৃক্ত করা কি গেল না, নাকি তাদেরকে সম্পৃক্ত করা উচিত আপনাদের এই নতুন দলে? যে জোয়ারটা তৈরি হয়েছিল সে জোয়ারটা তো ডেফিনেটলি চলে গেছে একেবারেই। হ্যাঁ, এটা মানে আবার গোষ্ঠী গোষ্ঠী পকেটে পকেটে ভাগ হয়ে গেছে জুলাইয়ের শক্তি, এগুলো তো আসলে নতুন করে আর কিছু বলার নেই। আমরা যখন বলি আমরা ব্যর্থ, এটাই আমরা বলি যে আমরা মুখে বলেছি, আমরা মুখে বলেছি যে ঐক্যের রাজনীতি, কিন্তু আমরা আসলে করেছি বিভাজনের রাজনীতি। সো যতটুকু সম্ভব, এটা ওই যে যখন বলি চেষ্টা চালিয়ে যাওয়া, যতটুকু সম্ভব আমাদের এই চেষ্টাটা
জারি থাকবে যে আবার সবাইকে একসাথে করা, সংগঠিত করা। আপনার জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার পিছনে বলে না যে অপরিচিত কয়েকজনের কারণেই কিন্তু আপনার গণ অভ্যুত্থান সফল হয়েছিল। মানে এক্সিস্টিং যারা পলিটিক্যাল ফোর্স ছিল, ফেস ছিল, তারা সামনে থাকলে এইটা গণ অভ্যুত্থান কখনো সফল হতো না এবং মানুষ কখনো সামনে আসতো না। তখন হয়েছে কি যে সাধারণ মানুষের সামনে এসেছে, পরে আমরা সাধারণ মানুষদেরকে এক ধরনের ডিজোনই করেছি। আমরা, আপনি নিজেও ডাক্তার, আমি অসংখ্য ডাক্তার ছেলে মেয়ে এখনো শরীরে স্প্রিন্টার নিয়ে ঘুরছে। অনেক, আমি যেহেতু আমার এই প্রফেশন, আমি হয়তো এদের কথাই জানি, এখনো গুলির তাদের শরীরে আছে এবং তারা নীরবে চিকিৎসা দিয়েছে, ইমার্জেন্সিতে কাজ করেছে, এরকম ছেলে মেয়ে আছে। প্রচুর মানুষ, হয়তো আমরা জুলাই আহত হিসেবে সে নিজেকে এনলিস্টেডও করে নাই, আচ্ছা, সে আছে, সে দেখছে আমাদের এই সব তামাশা। হ্যাঁ, তাহলে সবাইকে আমরা কিন্তু হারিয়েছি, তাদের অবদানের কারণেই আমি আজকে হট সিটে, রাইট? সো আমরা তো হারিয়েছি তাদেরকে, আমরা তো তাদের কাছে পৌঁছাতে পারি নাই। সো এগুলো আস্তে আস্তে আসলে যতটুকু পারা যায় এই দূরত্বগুলো কমাতে হবে। এর উন্নয়নে আপনারা কাজ করবেন এবং না, এটা উন্নয়ন না, এটার পরিবর্তন। এবং আরেকটা যেটা কথা আমি একদম সংক্ষেপে বলি, জেনজি যদিও গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, কিন্তু আপনার যে মূল রিসোর্স, আপনার যারা মিলেনিয়াল, যাদের বয়স 35 থেকে 50-এর মধ্যে, যারা এখন প্রত্যেকটা প্রতিষ্ঠানের মূল রিসোর্স, আপনি সামরিক বাহিনী বলেন, বেসামরিক ব্যুরোক্রেসিতে বলেন, আপনি চিকিৎসার ক্ষেত্রে বলেন, ব্যাংকগুলোতে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বলেন, এই বয়সের মানুষগুলোই কিন্তু এখন অ্যাক্টিভ। আমরা তাদের কাছে পৌঁছাতে পারি নাই। জুলাইয়ে তাদের অনেক বড় অবদান ছিল। দ্য কান্ট্রি ইজ রান বাই দিস গ্রুপ অফ পিপল নাও, রাইট? সব জায়গায় আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে তাকান, আপনি চিকিৎসার ক্ষেত্রে তাকান, এখন কিন্তু স্যার ম্যাডামরা 65, 70, 60 ওই এখন কিন্তু ইয়াং ডাক্তারদের কাছে যায়, যার বয়স 40-45, তার কাছে এখন মানুষ সার্জারি করছে এবং তারা এখন মূল রেভিনিউ জেনারেটিং বডি ফোর্স ইন এভরি সেক্টর। আমি শুধু ডাক্তার দেখে হয়তো আমি এটার উদাহরণটা দিচ্ছি। তাহলে জুলাই ডেফিনেটলি তাদের অনেক বড় একটা ভূমিকা ছিল, বুদ্ধিবৃত্তিক ভূমিকা ছিল। আমরা তাদের কাছে পৌঁছাতে পারি নাই, তাদেরকে দেশ গঠনের কাজে আমরা তাদেরকে যুক্ত করি নাই। সেই জেনজিতে রয়ে গেছে, বা একটা অ্যাভারেজ এইজ 25 থেকে 30-র মধ্যে নেতৃত্ব রয়ে গেছে। তাহলে শুধু তরুণ না, আপনি বলছেন যে যারা হচ্ছে মধ্যবয়সী বা তাদের জন্য, তাদেরকে তরুণটাকে এই ক্ষেত্রে বয়স দিয়ে ডিফাইন করতে পারবেন না। আমি যেমন বদিউল আলম মজুমদার স্যারের কথা বলি, আমাদের যে সুজনের এবং সংস্কার কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, স্যারের বয়স 80-র কাছাকাছি, উনি তো তরুণ। ওনার চিন্তা চেতনা, রাষ্ট্র সংস্কার নিয়ে ওনার কথাবার্তা, ওনার কথাই আমরা এখন বলছি, তাই উনিও তরুণ। তাহলে এই যে এই চিন্তার মানুষটা আপনি বয়স দিয়ে ভাগ করতে পারবেন না, কিন্তু সামহাউ জুলাইটা যখন আমি বলি যে সংকুচিত হয়ে গেছে, একটা গোষ্ঠীর কাছে, অল্প একটা গোষ্ঠীর কাছে চলে গেছে, ওইখানে এইজটাও একটা গুরুত্বপূর্ণ। আমরা ব্যর্থ হয়েছি এই পোর্শনটার মানুষের কাছে, গোষ্ঠীর কাছে পৌঁছাতে, এবং তারাও নিজেদেরকে গুটিয়ে নিয়ে যার যার জীবনে ফেরত গেছে।